আমার নাম বর্ষা ইসলাম। আমার যখন ৪ বছর বয়স তখন আমার বাবা আমার মা থাকা সত্ত্বেও সৎ মায়ের কাছে রেখে আসে। আমি যদি মাঝে, মাঝে আমার মায়ের সাথে দেখা করতে যেতাম, তাহলে আমার মা গেটের বাইরে থেকেই আমাকে মারধর করে সৎ মায়ের বাড়িতে পাঠিয়ে দিত। আমার সৎ মায়ের বাড়ি এবং মায়ের বাড়ি খুবই কাছাকাছি। কিন্তু আমার নিজের মা কেন আমাকে তার কাছে রাখতে চান না, এটা আজও আমি জানি না। যাই হোক, আমার ছোট খালার বিয়ের ১০ বছর পরেও তাদের যখন কোনো সন্তান হচ্ছিল না, তখন আমার খালা মাকে বলে, "বর্ষাকে আমাদের কাছে দিয়ে দাও। ওকে আমরা আমাদের মতো মানুষ করব।" এই কথা শুনে আমার বাবা-মা দুজনেই রাজি হয়ে যায়। আর তারপর আমার খালু চট্টগ্রাম থেকে আমাকে নিতে আসে। তখন খালুর সাথে চট্টগ্রামে খালার বাসায় চলে যাই। সেখানে গিয়ে আমার দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল। আমি তখন ক্লাস 7 এ পড়ি। একদিন খালুর সাথে বসে কথা বলছিলাম। সেই মুহূর্তে খালু আমাকে বলে উঠল, "বর্ষা, জানিস তোর খালার তো বেবি হবে।" এই কথাটা শুনে আমি ভীষণ খুশি হয়ে যাই। তখন আমি বললাম, "বাহ! ভালো তো।" খালু বলে উঠলেন, "হ্যাঁ, বেবি তো হবে তোর পেটে।" আমি তখন তার এই কথাটা ঠিক বুঝতে পারিনি। মনে, মনে ভাবছিলাম খালু এসব কি বলছে? যাই হোক, এর ২ থেকে ৩ দিন পর আমার খালা আমাকে বলছিল, "বর্ষা, তুই তোর খালুকে বিয়ে করে নে। আর তারপর তোদের যে বাচ্চা হবে সেই বাচ্চাটাকে আমাকে দিয়ে দিবি। তারপর আমি সেই বাচ্চাটাকে নিয়ে অনেক দূরে চলে যাব।" খালার মুখে এই কথা শুনে আমি থমকে যাই। যাই হোক, এর কিছুদিন পর আমার সৎ ভাই চট্টগ্রামে যায়। আমি তখন খালাকে বলি, "খালা, আমি আমার ভাইয়ের সাথে কিছুদিন বাবার বাড়িতে গিয়ে থেকে আসি।" তখন খালা বলে, "আচ্ছা ঠিক আছে, গেলে যা। কিন্তু তোর খালু তোকে নিতে গেলে অবশ্যই চলে আসিস।" এরপর আমি বাবার বাড়িতে এসে আমার বাবা-মাকে সব কথা বলে দেই। কিন্তু আমার বাবা কিছুতেই বিশ্বাস করলেন না। আমার সৎমা কিছুটা বিশ্বাস করেছিল। সে বাবাকে বললেন, "হতেও তো পারে। তোমরা বর্ষাকে আর ওইখানে পাঠিও না।" কিন্তু কিছুতেই আমার বাবা এই কথাটা বিশ্বাস করলেন না। তখন আমি কি করব ঠিক বুঝতে পারছিলাম না। এরপর সন্ধ্যাবেলা আমি আমার বাসার সামনের ফার্মেসিতে যাই। সেখানে গিয়ে একসাথে অনেকগুলো ঘুমের ঔষধ কিনি। আর তারপর আমি সেই ঔষধগুলো নিয়ে বাসায় আসি। আমি ভেবেছিলাম এই ঔষধগুলো একসাথে খেয়ে নিজেকে শেষ করে দিব। বাসায় এসে ঔষধগুলো খাওয়ার ঠিক ৩০ মিনিটের মধ্যে আমি সেন্সলেস হয়ে যাই। আমার যখন জ্ঞান আসে তখন নিজেকে আবিষ্কার করলাম চট্টগ্রামে খালার বাসায়। তখন নিজেকে এভাবে দেখে আমি প্রচন্ড অবাক হয়ে যাই। আমার বাবা ঠিক কতটা স্বার্থপর একবার চিন্তা করেন। আমাকে এই অবস্থায় আমার খালার বাড়িতে রেখে সে চলে যায়। আমার খালু একজন হাজি মানুষ ছিলেন। তবে উনি বাসাতেই ড্রিংক করতেন। খালা একদিন জোর করে আমাকে ড্রিংক করিয়ে দিলেন। তখন আমার আবসা, আবসা মনে আছে আমার খালু আমার খাটেই বসেছিলেন। আর তারপর আমি সেন্সলেস হয়ে যাই। এরপর আমার সাথে কি হয় আমি কিছুই বলতে পারছি না। এর ঠিক ২ মাসের মাথায় আমি বুঝতে পারি আমি প্রেগনেন্ট। তখন আমি আমার খালুকে গিয়ে জিজ্ঞেস করি, "আপনি কি আমার সাথে কিছু করেছিলেন?" তখন সে বলল, "কেন?" আমি বললাম, "আমি প্রেগনেন্ট।" সে বলল, "হ্যাঁ, করেছি।" এই কথাটা শুনে আমার খালা বলে উঠলেন, "বাহ! ভালোই তো হলো। আমাদের প্ল্যান সাকসেস।" যাই হোক, এরপর একা, একা আমি অনেক কান্নাকাটি করি। খালা তখন খালুকে বলল, "তুমি একটা কাজ করো। বর্ষার জন্য তুমি এখন থেকে ছেলে খুঁজতে শুরু করো। বউ মারা গেছে বা বউ চলে গেছে, ২-৩ টা বাচ্চা আছে, এমন ছেলে দেখো ওর জন্য। ওর বাচ্চাটা হয়ে গেলেই ওকে আমরা বিয়ে দিয়ে দিব।" আর এই কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এর ঠিক ৩ দিন পর আমি খালুকে বললাম, "আপনি এর কোনো একটা বিহিত করেন, নয়তো আমি কিন্তু আপনার মান-সম্মান সব শেষ করে দিব।" সেদিন খালু আমার কথায় ভয় পেয়ে গেল। সেদিন রাতের বেলা খালু বাসায় আসার সময় আমার জন্য ঔষধ নিয়ে এসেছিল এবং আমার হাতে দিয়ে বলল, "তুই এই ঔষধটা খা, দেখবি সব সমস্যার সমাধান হয়ে যাবে।" আসলে সেদিন খালু ভয় পেয়ে গিয়ে নিজেই চাচ্ছিল বাচ্চাটা যাতে নষ্ট হয়ে যায়। খালু সেদিন আমাকে আরো বলেছিল, "এই যে ঔষধ খাওয়ার ব্যাপারটা তোর খালাকে জানাবি না।" যাই হোক, আমি ঔষধটা খেয়ে নিলাম। কিন্তু কিছুতেই কোনো কাজ হলো না। আর আমি ওই লোকটাকে পুরোপুরি বিশ্বাস করতেও পারছিলাম না। ভেবেছিলাম হয়তো কোনো ভুলভাল ঔষধ দিয়েছে আমাকে, শুধুমাত্র চুপ করানোর জন্য। তখন আমি খালুকে গিয়ে বললাম, "আপনার ঔষধে আমার কিছুই হয়নি।" এরপর সে আমাকে আবার ঔষধ এনে দিল। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আর এদিকে দিন, দিন আমার পাগলামিটা বেড়েই যাচ্ছিল। আমি খুব কান্নাকাটি করতাম। খালা-খালুকে বলতাম, "আমি নিজেকে শেষ করে দিব। আর শেষ করার আগে জনসম্মুখে গিয়ে বলব, ঠিক কী কারণে আমি নিজেকে শেষ করে দিচ্ছি।" এই কথাটা শুনে খালা-খালু খুব ভয় পেয়ে যায়। এরপর খালা তার এক নার্স বান্ধবীকে বাসায় ডেকে আনে। তার বান্ধবী বাসায় আসার পর সে জানায় যে, "আমার একটা ছেলের সাথে রিলেশন ছিল। আর সেখান থেকেই আমি এই সমস্যাটা বাধাইছি। এখন যে করেই হোক এই বাচ্চাটাকে অ্যাবর্শন করতে হবে।" তখন নার্স আন্টি আমাকে নিয়ে একটা বড় ডাক্তারের কাছে যায়। সেখানে গিয়ে চেকআপ করার পর জানতে পারি আমার পেটের বাচ্চাটা বড় হয়ে গেছে। এখন নরমালি বাচ্চাটা বের করা যাবে না। সিজার করতে হবে। আর আমি যেহেতু একটা আনম্যারিড মেয়ে, সিজার করা তো অসম্ভব। এরপর আমরা বাসায় চলে আসি। এরপর খালা এক হিন্দু নার্সের বাসায় আমাকে নিয়ে যায়। সেখানেও সে নার্স একই কথা বলে। কিন্তু খালা তাকে মোটা অঙ্কের টাকা অফার করায় সে রাজি হয়। এরপর খালা আমাকে নিয়ে এক হিন্দু নার্সের বাসায় যায়। সে আমাকে দেখে একই কথা বলে, "এখন আর বাচ্চা অ্যাবর্শন করা যাবে না।" তখন খালা তাকে মোটা অঙ্কের টাকা অফার করে। সে রাজি হয়ে যায়। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারব না সেই সময়টা কি যে কষ্টের ছিল।
আমি খুব অসুস্থ হয়ে যাই। আমি বুঝতে পারি নাই যে আমি বেঁচে ফিরবো। হাসপাতালের বেডে শুয়ে আমি আমার মাকে খুব অভিশাপ দিচ্ছিলাম। কি এমন করেছিলাম আমি যে ছোটবেলা থেকে সে আমাকে মানুষের বাসায় বড় করেছে? যাই হোক, এরপর আমাকে হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়। বাসায় যাওয়ার পরেও ১৫ দিনের মতো আমি অসুস্থ ছিলাম। আর আমার সাথে এত কিছু হয়ে গেছে এই সম্পর্কে আমার বাবা-মা কিছুই জানে না। তাদেরকে জানিয়েই বা কি করব? তারা তো তাদের স্বার্থ নিয়ে ব্যস্ত। আমার কথা তো বিশ্বাস করে না। এরপর যখন একটু সুস্থ হই তখন খালু আমাকে নিয়ে আমার বাবার বাসায় যাই। কথা ছিল সেখানে ১ রাত থেকে পরের দিন আবার খালুর সাথে চট্টগ্রামে ফিরে আসবো। কিন্তু সেদিন বাসায় গিয়ে আমি আমার মাকে সব কথা খুলে বলি। এই কথাটা শুনে মা খুব কান্নাকাটি করে। এরপর সে আমাকে আর চট্টগ্রামে যেতে দেয়নি। এইদিকে আমার মা আমার নানাবাড়ির সবাইকে এই ঘটনাটা বলে দেয়। তখন নানাবাড়ির সবাই আমার খালা-খালুকে ছি করতে থাকে। এরপর থেকে আমি আমার বাবা-মায়ের সাথে ঢাকাতেই থাকতে শুরু করি। কিন্তু সারাদিন এভাবে বসে থাকতে আমার আর ভালো লাগছিল না। তাই আমার মা আমাকে একটা জবের সন্ধান দেয়। সেখানে আরো কিছু মেয়েরা চাকরি করে। ওই অফিসে জয়েন করার কিছুদিন পর আমি জানতে পারি অফিস ট্যুরে সবাই মিলে কক্সবাজার যাবে। এরপর আমরা সবাই মিলে কক্সবাজার যাই। সেখানে গিয়ে এক সিনিয়র আপু আমাকে বলতেছে, "জানো বর্ষা আমরা এখানে কেন এসেছি?" তখন আমি বললাম, "হ্যাঁ আপু জানি তো অফিস ট্যুরে এসেছি।" সে বলল, "হ্যাঁ, অফিস ট্যুরে এসেছি কিন্তু আজ রাতে তোমাকে বসের সাথে থাকতে হবে।" এই কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তখন ওই আপু রুম থেকে বের হয়ে গেল আর বস রুমে ঢুকলো। তখন বসকে দেখে আমি খুব ঘাবড়ে যাই এবং খুব কান্নাকাটি করি। তার কাছে অনেক রিকোয়েস্ট করি যে আমাকে ঢাকায় যেতে দিন। আমি বুঝতে পারিনি এই চাকরিটা এরকম। তখন সে আমাকে বুঝালো যে, "সমস্যা নাই কালকে সকালেই তোমাকে যেতে দিব। কিন্তু আজকে রাতটা তোমাকে আমার সাথে থাকতেই হবে।" সেদিন বাধ্য হয়ে আমি সারারাত উনার সাথে ছিলাম। কিন্তু সকালবেলা উনার আর কোনো পাত্তা নেই। আমি ৭ দিন সেখানেই ছিলাম। এই ৭ দিনে নানান লোক আমার রুমে আসা যাওয়া করত। ৭ দিন পর ঢাকায় চলে আসি। ঢাকায় এসে আমি আমার সৎ মায়ের কাছে কোনো কিছুই শেয়ার করিনি। আমি আমার মাকে সব কথা খুলে বলেছি। সব কথা শুনে মা বলল, "তোর সাথেই কেন বারবার এরকম হয় বর্ষা? তোর ২ চোখ যেদিকে যায় তুই চলে যা। এত মানুষ মারা যায়, তুই মরতে পারিস না?" সেদিন মায়ের এমন কথা শুনে আমি ঘর থেকে বের হয়ে যাই। আবার গিয়ে সেই অফিসে উঠি। সেখানে গিয়ে সেই সিনিয়র আপুর সাথে যোগাযোগ করি। সেই আপু আমাকে নিয়ে অনেক ভালো জায়গায় যায়। আমি বিভিন্ন পুরুষের সাথে মেলামেশা করি। বিভিন্ন ছেলেদের সাথে শুয়ে আমি আমার মাকে কল দিতাম। বলতাম, "আমি অমুক জায়গায় অমুক ছেলের সাথে আছি।" কারণ আমার এই নষ্ট জীবনটার জন্য একমাত্র দায়ী আমার মা। আমার জীবনটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আর এই সম্পূর্ণ স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।